20 বছর আগে এখানে ছিল জলাভূমি আর এখন উঁচু উঁচু ইমারত। এরপর কেমন হবে দেখতে? একটা শহর, প্রতিটা বাড়ি যেখানে দেখতে একই রকম। জেলেদের থেকে আইটি বিশেষজ্ঞের সংখ্যা এখন অনেক বেশি। ভারতের এত মানুষের কাছে এই অভিজ্ঞতা অত্যন্ত চেনা, বিশেষ করে আপনি যদি ভারতে 100টি স্মার্ট সিটির কোনো একটিতে থাকেন। কলকাতার নিউ টাউন ভবিষ্যতের জন্য রাখা কোটি কোটি টাকার বাজি। এখানে কি আমাদের ভবিষ্যতের আভাস পাওয়া যায়? প্রথম দেখায় নিউ টাউনকে একটা সাফল্যের গল্প বলে মনে হয়। কলকাতার উত্তর পূর্ব প্রান্তে গড়ে উঠেছে এই উপনগরী। ভারত সরকারের কাছ থেকে স্মার্ট সিটির মর্যাদা পেয়েছে, এমন এক স্বীকৃতি যা পেয়েছে দেশের মাত্র 100টি শহর। আধুনিক ভারতের এক আদর্শ শহর। শত শত বছরের পুরনো ঘিঞ্জি কলকাতার থেকে একেবারেই আলাদা। ভারতের সবচেয়ে সবুজ 5টি শহরের মধ্যে একটা নিউ টাউন। ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলও এই উপনগরীকে তাদের সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে। রূপো নয়, সোনা নয়, প্ল্যাটিনাম। প্রশস্ত গাছপালায় ঘেরা রাস্তা, ইলেকট্রিক বাস, সৌরশক্তি, সব মিলিয়ে মনে হয় সবকিছুই ঠিকঠাক করছে নিউ টাউন। কিন্তু তাই কি? If we have to talk about শহরের factors like তাপমাত্রা the বেড়ে urban যাওয়ার heat বিষয়টা island, যদি New দেখি Town তাহলে lost বলতে হবে about গত 3 60% of its দশকে green নিউ টাউন cover প্রায় over the last 60% সবুজ 3 এলাকা হারিয়েছে। decades. So এর it প্রভাব is স্পষ্ট দেখা definitely যাচ্ছে। an তাপমাত্রা impact that we বাড়ছে, are seeing. The ভূপৃষ্ঠের temperatures are rising, তাপমাত্রাও the land বাড়ছে। surface temperatures are rising. If ভবিষ্যতে India is ভারত যদি building আরো lots of নতুন শহর townships গড়তে in the চায় future, তাহলে অনেক there's কিছু a করার lot আছে। more which is নিউ to be টাউনকে done. আদর্শ We হিসেবে cannot ধরা যাবে take না। New Town as something to start with. অথচ নিউ টাউন শুরু হয়েছিল অনেক আশা নিয়ে। 90-এর দশকে পরিকল্পনা হয়। উদ্দেশ্য ছিল কলকাতার ওপর চাপ কমানোর এবং পরিবেশ বান্ধব এক নগর জীবন গড়ে তোলার। সময়ের সঙ্গে সঙ্গে বড় বড় আইটি সংস্থা এখানে এসেছে। আজ প্রায় 5 লক্ষ মানুষ এখানে বসবাস করেন ও কাজ করেন। এখানে 30টারও বেশি পাবলিক ইভি চার্জিং স্টেশন আছে, আরও তৈরি হচ্ছে। তরুণ চাকুরিজীবী যারা চান অ্যাক্টিভ লাইফস্টাইল, তাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে নিউ টাউন। बट ये न्यू टाउन का एरिया जो बना हुआ है यहाँ पे सड़क बहुत चौड़ा है और मतलब लाइक संडे वगैरह को घूमने निकल सकते हैं। प्लांटेशन बहुत अच्छा है, पार्क बहुत सारा बना हुआ है। तो ऐसे करके जैसे हम लोग सुबह आते हैं यहाँ पे साइकिल लिया और फिर निकल गए घूमने के लिए। बगल में इको पार्क है और इको पार्क के साइड रोड भी बहुत सीनिक व्यूज आते हैं। उधर तालाब वगैरह, तो हम लोग जाके थोड़ा सा वहाँ पे टाइम पास वगैरह कर लिया। तो ओवरऑल बहुत ही अच्छा एक्सपीरियंस है यहाँ। অনলাইনে সাইকেল ভাড়া করা যায়, বাসগুলো বৈদ্যুতিক। তবে এত কিছু থাকা সত্ত্বেও বাড়ি ফেরার শেষ পথটা অনেকের জন্যই ঝামেলার, বয়স্কদের জন্য। আমাদের নিউ টাউনে বেশিরভাগ যেহেতু সিনিয়র সিটিজেন, আমাদের ডিপেন্ড করতে হয় টোটো বা অটোর উপরে, এবং এই টোটো অটোরা যেমন পারে টাকা নিচ্ছে, সরকারি কোনো কন্ট্রোল নেই। New Town নিউ টাউনের পরিকল্পনাটা করা হয়েছিল বহু বছর আগে। planning model. তখন গুরুত্ব দেওয়া হয়েছিল So at গাড়ি that time, কেন্দ্রিক শহর the গড়ে তোলার উপর। focus was more পুরো car জায়গাটাকে centric. নানা The রকম ব্যবহারের segregation জন্য of land আলাদা uses আলাদা was এলাকায় what ভাগ করা was হয়েছিল। in place. ছোট And ঘনবসতিপূর্ণ we were not হেঁটে really চলার focusing উপযোগী on শহর নিয়ে compact, dense, আমরা তেমন walkable ভাবিনি। cities. নিতিন কুমার নাথ শুধু হাঁটতে বের হননি, তিনি একজন ব্লক কোঅর্ডিনেটর। এলাকার দৈনন্দিন নানা সমস্যা দেখভাল করেন, যেমন এই খারাপ হয়ে যাওয়া ট্রাফিক সিগন্যালের বৈদ্যুতিক বাক্স। বিষয়টা কর্তৃপক্ষের নজরে আনেন। প্রত্যেকটা ব্লকের আবর্জনার ব্যবস্থাপনাও নজরে থাকে। নিউ টাউনে প্রতিদিন প্রায় 85 টন বর্জ্য উৎপাদন হয়, পুনর্ব্যবহারও হয় যতটা সম্ভব, এবং তার শুরু বাড়িতেই। উৎসেই বর্জ্য বেছে আলাদা করা হয়। আপনার সার তৈরি হচ্ছে, জৈব সার। এই ময়লাটাকে জৈব সারে তৈরি করা হচ্ছে, যার জন্য আমাদেরকে প্রত্যেকটা বিল্ডিংয়ে আছে দুটো করে ড্রাম দেওয়া আছে। একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে ড্রাই, ময়লা ফেলার জন্য। The waste segregation, 100% of it is done at source. ল্যান্ডফিলে The ফেলা percentage বর্জ্যের of the পরিমাণ waste to কমে নেমে landfills গেছে has 4% reduced to 4%. এবং শহরের প্রায় And 95% it captures বৃষ্টির জলও 95% of ধরে the রাখা city's হয়। stormwater.
কিন্তু এই প্ল্যাটিনাম গ্রিন সিটি সবসময় তার নামের মর্যাদা রাখতে পারেনি। নিউ টাউন একেবারে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসের গা ঘেঁষে গড়ে উঠেছে। এটি একটি রামসার স্বীকৃত এলাকা, অর্থাৎ আন্তর্জাতিকভাবে সংরক্ষিত। মাছের ভেড়ি ও চাষের জমি মিলে গড়ে উঠেছে এই জলাভূমি। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসকে শহরটার প্রাকৃতিক কিডনি হিসেবে বর্ণনা করা হয়। এটাই বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক বর্জ্য জল শোধন ব্যবস্থা। শহরের নোংরা জল পরিশোধন করে, পাশাপাশি টিকিয়ে রাখে মৎস্য চাষ ও কৃষিকাজ। কিন্তু নিউ টাউনের উঁচু উঁচু বিল্ডিংগুলো ক্রমশ এগিয়ে আসছে এই দুর্বল বাস্তুতন্ত্রের দিকে। হাই রাইজেস বিল্ডিংগুলো কি করে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে জায়গাটাকে ফিল করে, এবার জায়গাটা যে ফিল করছে, ফিলিং মেটেরিয়ালটা কোথা থেকে আসছে, এখানকার নয়, বাইরের মেটেরিয়াল নিয়ে এসে ফিল করছে। ঠিক আছে, প্রথম কথা এটা। দ্বিতীয় নম্বর কথা কি হচ্ছে, যে ভার্টিক্যাল রাইজগুলো যে তৈরি হচ্ছে, এই ভার্টিক্যাল বা স্কাই ক্যাপারগুলো, এতে যে পরিমাণের মানে ডিমান্ড তৈরি হয়, সেটা গ্রাউন্ড ওয়াটার বলুন, সেটা অক্সিজেনের ডিমান্ড বলুন, বা আপনার এয়ারের ডিমান্ড বলুন, সেই ডিমান্ডটা কিন্তু একটা খুব ওইটুকু ছোট্ট জায়গায় কিন্তু তাকে প্রোভাইড করতে পারে না। কলকাতার নগর পরিকল্পনায় অনেক ভুল হয়েছিল। সেই ভুলগুলো এড়িয়েই নিউ টাউন গড়ে তোলার কথা ছিল। তবু গত 30 বছর কিছু এলাকায় নির্মাণ কাজ 10 গুণেরও বেশি বেড়েছে। এর প্রভাব এখন নিউ টাউনেও দেখা যাচ্ছে। রাস্তায় যখন একটু বৃষ্টি হলে এই যে মোড়টা, যে মোড়ে বড় ট্রাফিক সিগন্যাল, তার আগে যে পেট্রোল পাম্পের সিগন্যাল, একটু বৃষ্টিতে জল জমে যায়। এখন এটার মূল কারণ হচ্ছে, আমাদের দাবি ছিল যে আমাদের এই নিউ টাউনকে বেষ্টনী করে যতগুলো ক্যানাল আছে, এই ক্যানালগুলো পরিষ্কার করতে হবে, ড্রেজিং করতে হবে। 82 বছরের জেলে উমেশ মাখালের জন্য এটা শুধু পরিবেশের প্রশ্ন নয়, সারা জীবন ক্যাপ্টেন ভেরিতে কাজ করেছেন। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসের 250টারও বেশি মাছের ভেরির মধ্যে একটা এই ক্যাপ্টেন ভেরি। ধীরে ধীরে জল এবং জলাভূমি দুটোকেই বদলে যেতে দেখেছেন। মাছ উৎপাদন হু হু করে কমে গেছে। 20 বছর আগে প্রতিদিন প্রায় 1500 কেজি মাছ পাওয়া যেত, এখন সেটা নেমে 150 কেজি হয়ে গেছে। খারাপ হয়েছে জলের মানও। আগে এই সুয়েজ ফেসটা ছিল খাঁটি সুয়েজ ফেস, তার মানে শহরের যে দূষিত জল। আর এখন যেটা হয়েছে, শহরের যত সব কারখানা অমুক তমুকের কেমিক্যাল জলের সঙ্গে মিশছে। যে ভেড়ি পুকুরে যে জলগুলো নেওয়া হচ্ছে, সে দূষিত হয়ে যাচ্ছে। তবে এখনো সব হাতছাড়া হয়ে যায়নি। ফার্স্ট হচ্ছে যতটা ডেমোলিশ করা যায়, যতটা জায়গাগুলোকে এখান থেকে ক্লিয়ার করা যায়, মানে বদরক্ত ধরুন, এই বদরক্তগুলোকে যত বের করা যায় এই জায়গা থেকে, সেটা করা। আর ইমিডিয়েটলি ওর বাফার জোন বা সারাউন্ডিং জোন ক্রিয়েট করে সেখানে ডিফারেন্ট টাইপের মানে কি বলবো ক্লজ দিয়ে দেওয়া, যে এখানে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। It is much better শহর গড়ার to সময় সবুজ ও পরিবেশ incorporate বান্ধব green পরিকল্পনা frameworks, রাখা ভালো। sustainable frameworks পরে while গিয়ে সেটা planning a যোগ করতে city গেলে than কাজটা working অনেক বেশি backward to কঠিন it, হয়ে যায়। you know? শুরু থেকে So, এমন we শহর need to গড়তে start হবে by making যা them dense, জলবায়ু পরিবর্তনের সঙ্গে compact, মানিয়ে নিতে পারবে, walkable, যে mixed প্রাকৃতিক use, climate বাস্তুতন্ত্রই হোক resilient. We need সেগুলো to রক্ষা save করতে হবে। our আর whatever the যতটা সম্ভব ecosystems are, whether সবুজ they're রাখতে wetlands, হবে। whether they're marshes, as much green cover as possible. 2025-এর মধ্যে বড় বড় জলাভূমি তৈরি করার কথা ছিল, যাতে ওয়েটল্যান্ড হারানোর ক্ষতিপূরণ হয়, কিন্তু তার মাত্র 5% তৈরি হয়েছে। এখন নিউ টাউনের ভবিষ্যতে ঠিক করবে শহরটা আসলে কতটা স্মার্ট আর কতটা সবুজ। শহর যতই বাড়ছে, আবাসন সংকট ততই গভীর হচ্ছে, শুধু ভারতে নয়, গোটা বিশ্বে। একটি অনুমান বলছে, ভারতে 2036 সালের মধ্যে আরো 6.4 কোটি বাড়ির প্রয়োজন হবে চাহিদা মেটাতে। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু ঝুঁকি। এই চাহিদা আরোই বাড়বে, যার কারণ আমরা এখনো জানি না। শুধু 2025-এর প্রথম 9 মাসে ভারতে 99% দিন চরম আবহাওয়ার ঘটনা ঘটেছে, প্রায় 1 লাখ বাড়ি ধ্বংস হয়েছে। তবে এই সমস্যা শুধু ভারতের নয়। 2025-এর জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের দাবানলে পড়ে যায় পাড়ার পর পাড়া, কিন্তু এই বাড়িটার প্রায় কিছুই হয়নি। 2018 সালে হারিকেন মাইকেলের পর মেক্সিকো বিচের এই দৃশ্য। It looks like it was hit with a bomb. Destruction here as far as the eye can see. তা সত্ত্বেও এই বাড়িটা কিন্তু টিকে আছে। এই বাড়ি দুটো দেখুন, বন্যায় বেশ ভালোই ক্ষতি হয়েছে এই বাড়িটার। পাশেরটা কিন্তু একদম অক্ষত, যদিও দুটোই কিন্তু একদম পাশাপাশি।
তা এই বাড়িগুলোর রহস্যটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়িগুলো সাধারণত এরকম এরকম বা এইরকম দেখতে, কিন্তু আগে যে বাড়িটা দেখলাম আর যেগুলো হারিকেনও টিকে গেছে সেগুলো অন্য রকমের। ওগুলো গোল। এমন পরিস্থিতির কথা ভেবেই তৈরি করা হয়েছিল। একটা বাড়ি গোল হলে বাতাসটা চারপাশ দিয়ে বয়ে যায়। সাধারণ চারকোনা বাড়ির মতো জোর বাতাসের ধাক্কা লাগে না। The wind loads are going to be anywhere from 30 to maybe even 40% lower in that circular shape. ডেভিড রুশ গবেষণা করছেন কি করে বাড়িগুলো আরও ভালোভাবে ঘূর্ণিঝড় ও টর্নেডোর ধাক্কা সামলাতে পারে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ডেলটেক এমন বাড়ি তৈরি করছে যা টিকে থাকবে ক্যাটাগরি 5 হারিকেন হলেও, যার বাতাসের গতি অনেক হাই স্পিড ট্রেনের সমান। তবে চিন্তা নেই, স্টাইলটা পছন্দ নাই হতে পারে। নিরাপদ থাকতে গেলে যে গোল বাড়িতেই থাকতে হবে তা নয়। যুক্তরাষ্ট্রে হারিকেনের পর হওয়া ক্ষয়ক্ষতি নিয়ে বেশ কয়েকটি গবেষণা হয়েছে। নতুন বাড়িগুলোর জন্য সেই ফলাফল আশাজনক। As far as wind-related failures, আধুনিক we've not নিয়ম মেনে যে seen বাড়িগুলো structural, তৈরি হয়, বিশেষ very, করে very rare to উপকূল see a অঞ্চলে, structural সেগুলোর কাঠামো failure সাধারণত ঝড় in বাতাসে a ভেঙে modern, পড়ে না। এটা code-compliant সত্যিই বড় একটা home অগ্রগতি। on the coast, which is really amazing progress. মানে নিরাপত্তার কিছু নিয়ম বাড়ি তৈরির সময় সেগুলো মানতেই হয়। হারিকেন থেকে রক্ষা পেতে সময়ে সময়ে এই নিয়মগুলো বদলানো হয়েছে। এর একটা উদাহরণ ফ্লোরিডা। ফলে নতুন বাড়িগুলো এখন আরও নিরাপদ। প্রবল ঝড়ো এলাকায় বাড়ির জানালা দরজা এমন বানাতে হবে যাতে সেগুলো উড়ে আসা জিনিসে ভেঙে না পড়ে। এজন্য ব্যবহার করা হয় বিশেষ শক্ত কাচ বা ঝড় প্রতিরোধী শাটার। তবে যুক্তরাষ্ট্রে অনেক উপকূলীয় রাজ্যে এখনও পুরনো নিয়মেই বাড়ি বানানো চলছে, আবার কোথাও নিয়ম ঠিকমতো লাগুও হয় না। বহু মার্কিন বাড়ির দুর্বল অংশ গ্যারেজের দরজা। সাধারণত এটাই বাড়ির সবচেয়ে বড় খোলা অংশ। একবার এটা দিয়ে বাতাস ঢুকে পড়লে ঘরের ভেতর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এগুলো বিভিন্ন পরীক্ষার ভিডিও। ইন্স্যুরেন্স ইনস্টিটিউট ফর বিজনেস অ্যান্ড হোম সেফটি করেছে এই পরীক্ষা। এটি একটি অলাভজনক গবেষণা সংস্থা। হারিকেনের মতো দুর্যোগে কিভাবে বাড়িকে আরও মজবুত করা যায় তা নিয়ে গবেষণা করে। So some garage doors have special components like strengthened jambs and bracing that allow it to withstand those winds. So if your garage door can withstand the hurricane winds, the rest of your house, including the roof, is much more likely to survive that storms. ইনি রেচেল গোচে, একজন আবহাওয়াবিদ। এই গবেষণা প্রতিষ্ঠানে বাড়িগুলোর ওপর পরীক্ষার কাজটা তিনিই করেন। বাড়ির সব অংশ যদি মজবুতভাবে একে অন্যের সঙ্গে যুক্ত থাকে তাহলে নিরাপত্তা আরও বাড়বে। তাহলে বাতাসের চাপটা বাড়ির চারপাশ দিয়ে ঘুরে মাটিতে নেমে যায় এবং কোনো অংশ ভেঙে পড়ে না। এই গবেষণা প্রতিষ্ঠানটা ফর্টিফাইড নামে একটি মানদণ্ড তৈরি করেছে। ঝড়ের জন্য প্রস্তুত বাড়িতে যা যা থাকা দরকার সবই এতে রয়েছে। তা এর খরচ কত? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হোম বিল্ডার্সের তথ্য অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রে একটি নতুন একক পরিবারের বাড়ি বানাতে গড়ে খরচ হয়েছে প্রায় $4,30,000। ফর্টিফাইড মানদণ্ড মেনে বাড়ি বানাতে গেলে খরচ বাড়ে মাত্র 1 থেকে 3%। আর পুরনো বাড়িকে এভাবে মজবুত করতে গেলে মূল নির্মাণ খরচের প্রায় 5 থেকে 15% লাগবে। আর ডেলটেকের ঝড়ের জন্য প্রস্তুত বাড়িগুলো অনেক রকম দামের হয়। প্রায় 245 বর্গমিটারের বাড়ির জন্য খরচ হতে পারে $6,60,000 থেকে $16,00,000 পর্যন্ত। তবে অবশ্য কোথায় বাড়ি বানানো হচ্ছে তার উপর খরচ নির্ভর করে। এটা শুধু একটি আনুমানিক হিসাব। এটা তো গেল হারিকেনের কথা, কিন্তু আগুনের ক্ষেত্রে 2025-এর দাবানলের পর লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস এলাকার চিত্র এটা। Once the fire gets inside, we're done. এরিকা ফিশারের গবেষণার বিষয় দাবানল। দাবানলের পর তিনি ঘটনাস্থলে যান, খতিয়ে দেখেন কোন বাড়ি টিকে গেছে এবং কেন। এখন তিনি ও তার দল লস অ্যাঞ্জেলেসের দাবানল তদন্ত করছেন। তার মতে ধাতুর ছাদ ও বাইরের আবরণের জন্য বাড়িটা আগুনের হাত থেকে বেঁচে গেছে। এতে বাড়ির তাপ ধরে রাখার ক্ষমতা বেড়ে যায়। সহজ ভাষায় বললে কাঠের মতো উপাদান খুব দ্রুত গরম হয়ে যায় আর ভীষণ তাপে তাড়াতাড়ি গরম হয়ে। অন্যদিকে সিমেন্ট বা ধাতু দিয়ে তৈরি বাড়ি অনেক বেশি তাপ সহ্য করতে পারে, সহজে আগুনও ধরে না। আমরা চাই এমন বাড়ি হোক যার তাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি, যাতে ঝট করে আগুন লেগে না যায়। আরেকটা বিষয় প্রায় ভুলে যাই, বাড়ির চারপাশের জায়গাটা, সেটারও খেয়াল রাখতে হবে।
you should look পাশের at your বাড়িগুলোর দিকেও neighbors নজর and রাখতে see, হবে কারণ you know, ঝুঁকিটা that's সেখান your থেকেও আসতে পারে। exposure. নতুন পাড়া গড়ে তোলা বা কোনো এলাকা পুনর্গঠনের সময় কিছু বিষয় নজরে রাখা জরুরি, বিশেষ করে যেখানে আগুনের ঝুঁকি বেশি। বাড়িগুলো যাতে খুব কাছাকাছি তৈরি না হয়, শহর কর্তৃপক্ষ সেই মতো পরিকল্পনা করতে পারে। রাস্তাগুলো যথেষ্ট চওড়া বানানো যেতে পারে, তাহলে দমকলের গাড়ি সহজে চলাচল করতে পারবে এবং পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্টও দরকার। The towns can শহর zone কর্তৃপক্ষ and জানে কোন protect এলাকাগুলো বেশি people, ঝুঁকিপূর্ণ, right? তাই মানুষ যেন From সেসব building এলাকায় up in বাড়িঘর these না different বানায় সেটা তারা areas নিশ্চিত করতে পারে। because they know that they're high risk. এতক্ষণ যেসব দুর্যোগের কথা বললাম সেগুলোর জন্য কিছু রাজ্যে বিশেষ সুবিধা আছে, ফলে বাড়ি মজবুত করার খরচ অনেকটাই কমে আসে। কোথাও বিমার খরচে ছাড় দেওয়া হয়, আবার কোথাও পুরো কমিউনিটি মিলে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারে। এবং অস্ট্রেলিয়ার সরকার তো সারা দেশে এমনই একটি কর্মসূচি চালু করেছে যার মূল লক্ষ্য বিমায় ছাড় দেওয়া। এবার আসি আরেকটা দুর্যোগ নিয়ে, বন্যা। খুঁটির উপর বানানো বাড়ি অনেকেই দেখেছি। বন্যাপ্রবণ এলাকায় এগুলো তৈরি করা হয় যাতে জল বাড়লেও বাড়ি টিকে থাকে। কিন্তু কিছু অঞ্চলে এসব বাড়িও ঝুঁকিতে আছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বৃষ্টি The traditional আগে যতটা heights উঁচু বানানো হতো সেটা এখন আর যথেষ্ট are নয়। not enough anymore. ইনি এলিজাবেথ ইংলিশ, খুঁটির উপর তোলা বাড়িগুলোর উচ্চতা বাড়ানোর কাজ করেন। It can be very difficult আগে to থেকে add এমন ভাবে তৈরি more করা height একটা বাড়িকে আরো onto উঁচু করা বেশ কঠিন কাজ। an existing assembly. এখানেই কাজে আসে এই বাড়িগুলো। ফিলিপিন্সের আগুসান মার্শ, মানব ও আদিবাসী মানুষের বসবাস। বহু প্রজন্ম আগেই উপযুক্ত সমাধান আবিষ্কার করেন তারা। শুষ্ক মৌসুমে বাড়িগুলো মাটির ওপরে থাকে আর বর্ষাকালে বন্যা হলে সেগুলো ভেসে ওঠে। এগুলোকে অ্যামফিবিয়াস বাড়ি বলা হয়। উভচর প্রাণীর মতোই এগুলো জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে। ডান দিকেরটা একটা উভচর বাড়ি। বন্যার জলের সঙ্গে ওটাও ভেসে উঠেছিল, তাই ক্ষতি হয়নি। এবং এগুলো বিলাসবহুল বা ব্যয়বহুল হতে হবে তা কিন্তু নয়। The people themselves মানুষ নিজেরাই বলছেন remarked এটার that it was খরচ খুব বেশি নয়, inexpensive মানে and it was অল্প কিছু inexpensive টাকা enough জমালেই that তাদের if পক্ষে they এই ধরনের বাড়ি saved তৈরি করা সম্ভব। some money they would be able to afford it. তার অলাভজনক গবেষণা সংস্থা সাধারণ বাড়িকে উভচর বাড়িতে পরিণত করে, ভিয়েতনামের ম্যাকং বদ্বীপের এই বাড়িটার মতো। বাড়ির নিচে ভাসমান ভিত্তি বসানো হয় এবং খুঁটির সঙ্গে বাড়িটাকে বেঁধে রাখা হয় যাতে জলে ভেসে উঠলেও স্রোতে ভেসে না যায়। আমার মনে হয় এমন বাড়িতে বিনিয়োগ করা খুবই বুদ্ধিমানের কাজ, যেগুলো মানিয়ে নিতে পারে বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে। এই অঞ্চলের জন্য এটা দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। ইনি কমল কিশোর, একজন স্থপতি এবং জাতিসংঘের অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশনের প্রধান। ম্যাকং বদ্বীপের বিপর্যয়ের ঝুঁকি অনেক বেশি, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং বৃষ্টি আরও তীব্র হচ্ছে। এই অঞ্চলটা মানুষ ও অর্থনীতি দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রচুর মাছ এবং ধান হয় এখানে। পরিকল্পনা করার সময়, বিশেষ করে জমি ব্যবহারের পরিকল্পনা করার সময় পুরনো ঝুঁকির হিসেব ধরলে চলবে না। 10 বা 20 বছর আগে যে ধরনের দুর্যোগের ঝুঁকি ছিল এখন আর তা নেই। ঝুঁকি বদলেছে এবং এখনো বদলেই চলেছে। তবে এলিজাবেথ ইংলিশের এই উভচর বাড়ি সব ধরনের বন্যায় কাজ করবে না। তার মতে হরকা বান বা জলোচ্ছ্বাসে এসব বাড়ি সম্ভবত টিকবে না। তার উপর অনেক জায়গায় কঠোর নির্মাণ বিধি রয়েছে, কিন্তু উভচর বাড়ির জন্য নিয়ম স্পষ্ট নয়, তাই আইনি জটিলতা তৈরি হতে পারে। নেদারল্যান্ডস এই ধরনের ভাসমান বাড়ির জন্য নিয়মগুলো নতুন করে সাজাচ্ছে। এই ধরনের বাড়ি সেখানে প্রচুর। এগুলো নদীর ওপর তৈরি উভচর বাড়ি, আর এগুলো আমস্টারডামের ভাসমান বাড়ি। যেসব দুর্যোগ নিয়ে কথা বললাম, জলবায়ু পরিবর্তনের জন্য সেগুলো ভবিষ্যতে আরও ভয়ঙ্কর ও ঘন ঘন হতে পারে, এবং যে সমাধানগুলোই এখনও ব্যক্তিগত উদ্যোগ, বাধ্যতামূলক নিয়ম নয়। তবে এটা বদলানোর একটা উপায় আছে। Changing the codes, realistic standards, regulations. বাড়ি তৈরির নিয়মগুলো বদলানো যেতে পারে, তাহলে সবাই ন্যূনতম নিরাপত্তা পাবে। নিম্ন আয়ের দেশগুলো জলবায়ু পরিবর্তনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের পর পুনর্গঠনের মতো সম্পদ তাদের অনেক সময় থাকে না। ধনী দেশগুলোর কাছ থেকে তারা আর্থিক সহায়তা পেতে পারে। 2023 সালের COP28 জলবায়ু সম্মেলনে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। ভারতে এমন অনেক নদী, নালা, খাল, বিল আছে যেগুলোর জল বর্ষায় ফুলে উঠে বিপদ সীমা ছাড়িয়ে যায়। আবার সেগুলোরই জল গরমে শুকিয়ে গেলে বেরিয়ে আসে তলার মাটি।
এসব জলাশয়ের পাশে যদি কোনো বসতি থাকে কিংবা নদী খাতে যদি কোনো নির্মাণ কার্য চলে তাহলে বন্যার তোড়ে সেগুলোর ভেসে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। ফলে এসব জায়গায় নিরাপদ থাকতে হলে চাই এমন বাড়ি যা জলে ভেসে থাকতে পারে অথবা যা জলের নাগালের অনেকটা বাইরে থাকে। আসামের মিসিং সম্প্রদায়ের মানুষের কাছে ব্রহ্মপুত্র কেবল একটি নদী নয়, এটি তাদের জীবনের ধারা, পথ প্রদর্শক, আবার একই সঙ্গে বিপদের কারণে বটে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই নদীর পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। মিসিং নামের অর্থ জলের মানুষ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এখানে বাসিন্দাদের কর্মব্যস্ততা শুরু হয়। বিশ্বনাথ জেলার মিসিং সম্প্রদায়ের কৃষক রাজেন মিলি নদীর মাঝখানে চপরি দ্বীপের দিকে চলেছেন। গবাদি পশু পালনের জন্য প্রাকৃতিক ও বিস্তীর্ণ চারণভূমি রয়েছে সেখানে। আমি মিসিং মানুষসকলে ব্রহ্মপুত্রের এতটা কাছে বাস করা হাতে গোনা কয়েকটি সম্প্রদায়ের একটি আমরা। ব্রহ্মপুত্রের ক্ষয়ের কারণে নদী তার পথ বদলায়। আমার নিজ গাঁৱলৈ নদী যখন ঘুরে আমাদের বসতির দিকে বাঁক নেয়, তখন বন্যা হলে আমরা বাড়ি নতুন জায়গায় সরিয়ে নিই। চাংঘর ছাড়া এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। চাংঘৰ নহলে থাকিব নোৱাৰে। চাংঘর বা উঁচু বাড়ি মিসিং সম্প্রদায়ের এক অনন্য সৃষ্টি। এগুলো বাঁশ দিয়ে তৈরি, হালকা আর নমনীয় হওয়ায় উঁচু বাড়িগুলো বন্যার জল সহ্য করতে পারে। মিসিং চাংঘৰ বনাবলৈ চাংঘর বানাতে অনেক বাঁশ লাগে, খুঁটি তৈরি, দেওয়াল গাঁথা, উঁচু মেঝে তৈরি থেকে শুরু করে ফল সিলিং সবকিছুতেই বাঁশ লাগিব। এৰি সিলিঙিৰ কাৰণে লাগিব। ছাদের জন্য লম্বা ঘাস দরকার হয়। যদি নাইকিয়া হৈ যায় আমি তেতিয়া চুল্লির ঘর আমাদের প্রধান জায়গা। আমার জুইহালকনে আমার মূল, ইয়াতে আমি ভাত খাওঁ। এখানে আমরা খাই, একসঙ্গে বসে গল্প করি, আগুনকে পবিত্র সাক্ষী হিসেবে রেখে তার সামনে আমরা প্রতিজ্ঞা করি। এইটো আমি আঁকি কৰি আমি এইটো শপথ গ্রহণ কৰো। সাধারণ একটি চাংঘর তৈরিতে ৮০,০০০ থেকে ১ লাখ টাকা খরচ পড়ে। চাংঘরের কার্যকারিতা সরকারও স্বীকার করে নিয়েছে। ন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামের মাধ্যমে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের বাসস্থানের সুযোগ করে দেওয়া হয়। বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় চাংঘর বানাতে তারা অর্থ সাহায্য করে। বানপানী আইলে আমার বন্যার ফলে আমাদের জমি উর্বর হয়, সার দিয়ে চাষ করলে ভালো ফলন হয়। আমি খেতি কৰিবলৈ ভাল লাগে, তেতিয়া খেতি ভাল। আমরা এখানে আও আর বাওয়ের মতো বন্যা সহনশীল ধান চাষ করি, আলি খেতি কৰো, গরু ছাগল মুরগি আর হাঁস পালন করি, ছাগলী কুকুৰা পাৰ। মাছ আমাদের প্রধান খাবার। আমরা মিসিংরা মাছের উপর খুবই নির্ভরশীল। মিসিং মানুহসকলে মাছ লাগিবই। ৬,৮০,০০০-এরও বেশি মানুষ নিয়ে মিসিং সম্প্রদায় আসামের বড় আদিবাসী গোষ্ঠীগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের কারণে তারা এখন সংকটে পড়ছেন। বন্যা ও ভূমিক্ষয় বাড়লেও উন্নয়নের উপর নির্ভর করে চাংঘরের মতো সমাধান খুঁজে নিয়েছেন তারা। যখন নদীর জল কর্দমাক্ত আর বালিতে ভর্তি হয়ে যায়, তখন বোঝা যায় পাহাড়ে অতিবৃষ্টি হয়েছে। কয়েকদিনের মধ্যেই বন্যা আসতে পারে। বর্ষা এলে চাংঘরের সত্যিকারের উপকারিতা বোঝা যায়। আমরা বাড়িতে চিহ্ন দিয়ে রাখি যাতে জল তার নিচে থাকে। বন্যার জন্য সব দিক থেকে প্রস্তুত থাকা মিসিংদের জীবনেরই অংশ। খাবার জমিয়ে রাখা, ব্রহ্মপুত্রের জোরালো স্রোতে টিকে থাকার জন্য সাঁতার শেখা, চাষের সময় বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার এসব জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তারা শিখে আসছেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে চাংঘর এই সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিপদের সময় মানুষ তাদের নিজেদের বাড়িতে থাকতে পারে, অন্য গোষ্ঠীর কাছে যেতে হয় না। বন্যায় শুধু আশ্রয়ের সমস্যাই নয়, পড়াশোনা, স্বাস্থ্য আর নিরাপত্তা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।
অনেক তরুণ এখনো গ্রামে থাকে। তারা বয়স্কদের কাছ থেকে সাংস্কৃতিক পরম্পরা আর সমাধানের নতুন উপায় খুঁজে নিচ্ছে। গত 20 বছরে জলবায়ু সম্পর্কিত দুর্যোগ বেড়েছে তার আগের 2 দশকের তুলনায় 83% বেশি। একটা পথ অবশ্যই আছে, মানিয়ে নেওয়া, নতুনভাবে বাঁচতে শেখা। স্মার্ট টেকসই শহর আর জলবায়ু সহনশীল আবাসন হতে পারে সেই পথেরই একটি দিক। আচ্ছা, আপনি কি এরকম আর কোনো সমাধানের কথা জানেন? শিগগিরই আবারও আসবো এরকমই কিছু আশা জাগানো প্রতিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।